আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আজকের যে টপিকটা আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম রমজানে সূর্যগ্রহণ এবং মধ্য রমজানে চন্দ্রগ্রহণ, এই ঘটনার মাধ্যমে যে মধ্যপ্রাচ্যে কিছু একটা বিশেষ ঘটনা ঘটতে যাচ্ছে সেটা আপনারা খুব সহজভাবেই বুঝতে পারবেন। আপনাদেরকে প্রথমে জানিয়ে নেই যে এবার যে সোলার এক্লিপসটা ঘটছে, অ্যানুলার সোলার এক্লিপস, এটা 17ই ফেব্রুয়ারি, এই যে দেখতে পাচ্ছেন। তো এটাকে বলা হচ্ছে রিং অফ ফায়ার। এই সোলার এক্লিপসটি হবে 17ই ফেব্রুয়ারি, আর আপনারা জানছেন যে এবার রোজা শুরু হচ্ছে সেই একই ডেটে। এরপরে 3রা মার্চ সেখানে আবার টোটাল লুনার এক্লিপস, অর্থাৎ মধ্য রমজান, একেবারে জাস্ট মিডল অফ দি রামাদান। তো এই ঘটনাকে কেন্দ্র করে কি কি ঘটতে পারে মধ্যপ্রাচ্যে, সৌদি, ইরান, ইসরায়েল, বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটতে পারে, সেটা আমি আপনাদেরকে অ্যানালিসিস করে দেখাচ্ছি। আমি জাস্ট রিসেন্টলি গত পরশুর একটা ভিডিও দেখলাম, সেখানে দেখলাম যে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের পিতা কিং সালমান, তিনি বেশ অসুস্থ, বাঁচা মরা আল্লাহর হাতে। তবে কেন জানি মনে হচ্ছে এই বছর কিন্তু ওনার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, দেখা যাক কি হয়। তো মোহাম্মদ বিন সালমান এর আগে তো আসলে অঘোষিত সৌদি আরবের প্রধান নেতা, তবে এবার একেবারে ঘোষণার মাধ্যমেই তিনি সকল ক্ষমতা নিয়ে যাবেন বলে মনে হচ্ছে। তো মোহাম্মদ বিন সালমানের আরেকটা জিনিস আমার কাছে একটু অবাক লেগেছে, সেটা হচ্ছে যে 1985 সালের 31শে অগাস্ট হচ্ছে ওনার জন্ম, অর্থাৎ উনি জাস্ট 40 বছর বয়সে পদার্পণ করছেন। এই 40 ইয়ার্সটা খুবই ইম্পর্টেন্ট যে কোনো নেতার ক্ষেত্রে, যে কোনো মানুষের ক্ষেত্রে 40 বছরে পা দেওয়া খুবই একটা বিশেষ মুহূর্ত হিসেবে বিবেচিত হয়। তো বেশ আগে থেকেই তো আসলে সৌদির মোটামুটি ইনডিরেক্টলি ক্ষমতা তিনি নিয়ে নিয়েছেন, তবে এবার কেন জানি মনে হচ্ছে এই বছরটায় পুরো ক্ষমতাই তিনি নিয়ে নেবেন। এবং আরেকটা কথা আমি বলে রাখি, ওয়ার্ল্ড ওয়াইড আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু তারা একবার কিন্তু পড়ে যে আবার তারা উঠেছে। এই দুই নেতা আবার ফিরে আসবে, সাথে মোহাম্মদ বিন সালমান, আর একজন আছেন জেরার্ড কুশনার, অতটাই সামনে সামনে থাকবে না, বাট পেছনে পেছনে অনেক কাজকর্ম করবেন। তো এখানে আমি কিছু জিনিস আপনাদেরকে দেখিয়ে দেই যে 2018 সালের একটা রিপোর্ট দেখতে পাচ্ছেন যে সৌদি উইল পারসু নিউক্লিয়ার ওয়েপন্স ইফ ইরান ডাজ, অর্থাৎ মোহাম্মদ বিন সালমানের কথা ছিল যে ইরান যদি নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়ে সামনে এগোয়, এরকম কোনো ওয়েপন্স তৈরি করে, তাহলে আমরা কেন করব না, আমরাও এটা ক্যারি অন করব। এই যে বিবিসিতেও সেই রিপোর্টটা দেখা যাচ্ছে। তো এখানে সব থেকে একটা চাঞ্চল্যকর ব্যাপার যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে ইরানের একজন সাবেক আইআরজিসির কর্মকর্তা হোসেইন কানানি, তিনি দাবি করছেন যে অলরেডি সৌদি আরব এই পারমাণবিক অস্ত্রশস্ত্রের মালিক হয়ে গেছে। তো এর পেছনে অনেক অনেক যুক্তি রয়েছে, যেমন তিনি উল্লেখ করছেন আব্রাহাম অ্যাকর্ডসের কথা, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। তার আগে এখানে দেখিয়ে নেই যে জাস্ট গত সেপ্টেম্বরেই কিন্তু সৌদি আরবের সাথে পাকিস্তানের একটা ডিফেন্স একটা ডিল হয়, সেখানে বলা হয় যে যে কোনো দেশের ওপর আঘাত আরেক দেশ মোকাবেলা করবে, অর্থাৎ এক দেশের ওপর যদি কেউ আঘাত করে আরেক দেশ তাকে হেল্প করবে। এবং একই সাথে সেখানে দাবি করা হচ্ছে যে পাকিস্তান খুব সম্ভবত তাদের যে নিউক্লিয়ার প্রোগ্রাম রয়েছে সেটা দিয়ে সৌদি আরবকে হেল্প করেছে তাদের নিউক্লিয়ার যে ওয়েপন্স সেগুলো ডেভেলপ করার জন্য, ও সেখান থেকে তারা নিউক্লিয়ার ওয়েপন্স সৌদি আরবে গোপনে পাঠিয়ে থাকতে পারে। যুক্তিগুলো কিন্তু একেবারেই ফেলে দেওয়ার মতো না। এখন আপনাদেরকে আমি একটু দেখাই যে ইরান আর সৌদি আরবের দূরত্বটা আসলে কেমন, একেবারেই কিন্তু পাশাপাশি রয়েছে। এই দেখেন হরমুজ যে প্রণালী রয়েছে তার এদিক, এই সাইডটায় হচ্ছে সৌদি আরবিয়া এবং এই পাশে হচ্ছে ইরান। এবং আপনারা পাকিস্তানের অবস্থানটা দেখেন, এই হচ্ছে পাকিস্তান, এই হচ্ছে ইরান, এই হচ্ছে সৌদি আরবিয়া। এখানে খুব একটা উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে সৌদি আরবের সাথে পাকিস্তানের যে ডিফেন্স ট্রিটি হয়েছে সেটার মাধ্যমে কিন্তু ইরানকে মোটামুটি দুপাশ থেকে ঘিরে ফেলা হলো। এটা অনেকে হয়তোবা খেয়াল করেননি, বাট এইটা আমেরিকার একটা চাল যে তারা, পাকিস্তান হচ্ছে আমেরিকার আন্ডারে আছে, পাকিস্তানের সাথে সৌদি আরব ও আমেরিকার আন্ডারে আছে, এই দুইটা দেশকে সে কানেক্ট করে দিয়েছে যাতে করে ইরানকে ধরাশয়ী করা যায়। আমি কিন্তু দেখাবো যে ইরানকে কিভাবে চারিদিক থেকে আমেরিকা ঘিরে ফেলছে, এবং মধ্যপ্রাচ্যে ইরানের পরে সৌদি আরব, এবং এই যে মোটামুটি এই সকল জায়গায় কিন্তু যুদ্ধ খুব শীঘ্রই বাঁধতে যাচ্ছে। তো এখানে যেটা বলছিলাম যে আব্রাহাম অ্যাকর্ডসে সৌদি আরবকে অন্তর্ভুক্ত করতে চাইছেন মিস্টার ট্রাম্প। সৌদি আরব বলেছে কি যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র যদি ঘোষণা করা হয়, এটার যদি একটা নিশ্চয়তা দেওয়া হয়, তাহলে আমরা আব্রাহাম অ্যাকর্ডসে যাব, সমস্যা নাই। আব্রাহাম অ্যাকর্ডসের মূলনীতি হচ্ছে যে ইসরায়েলের সাথে আরব যে কান্ট্রিজগুলো রয়েছে তাদের সুসম্পর্ক। মোহাম্মদ বিন সালমান বলছে যে আমার কোনো সমস্যা নেই, আমি যাব যদি তোমরা এরকম ফিলিস্তিন রাষ্ট্রের যদি একটা সুরক্ষা দাও। এখানে আমেরিকা যে চালটা চলেছে, ইসরায়েল যে চালটা চলেছে, তারা বলছে ঠিক আছে তুমি সরাসরি আসবা না, তোমাকে আমরা নিউক্লিয়ার ওয়েপন দিয়ে সাহায্য করব, এটা বানাতে দিব, তুমি যদি আব্রাহাম অ্যাকর্ডস
অ্যাকর্ডসটা গ্রহণ করো। সৌদি আরবের হাতে কোনোই আসলে আর অপশন থাকবে না, বলবে যে ইরান অলরেডি নিউক্লিয়ার ওয়েপন্সের মালিক হয়ে গেছে, তোমরা যদি এখন এটা না নাও ডু অর ডাই, এই টাইপের একটা সিচুয়েশন। এইটা দিয়ে দেখবেন যে কিছুদিন পরে সৌদি আরবকে আমেরিকা মোটামুটি অ্যাব্রাহাম অ্যাকর্ডসের আওতায় নিয়ে আসবে। আরও কিছু দেশ রয়েছে, বাট সৌদি আরবটা এখানে একটু টাফ অ্যাব্রাহাম অ্যাকর্ডসে নিয়ে আসা, কারণ এই যে তার যে দাবি সেটা রক্ষা করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তবে এই প্রেসারে ফেলে কিন্তু খুব সহজেই সৌদি আরবকে অ্যাব্রাহাম অ্যাকর্ডসের আওতায় নিয়ে আসা যাবে। তার মানে ইরান যে দাবিটা করছে সেটা আসলে অমূলক কোনো দাবি না, এবং সত্যিকার অর্থেই সৌদি আরবে নিউক্লিয়ার বম্বস থাকলেও থাকতে পারে। তো এখন এই যে সোলার ইক্লিপস এবং লুনার ইক্লিপস, এটার মাধ্যমে আসলে কি ঘটনা ঘটতে পারে? দেখেন, আমরা যদি ধর্মীয় স্ক্রিপচার বিবেচনা করি তো সেখানে আমরা দেখতে পাই যে কিছু হাদিস রয়েছে যে প্রথম রমজানে এই সোলার ইক্লিপস আর লুনার ইক্লিপস, মধ্য রমজানে কোনো একটা গ্রহণ, এই দুইটা যদি হয় কোনো রমজানে, সেই রমজানে বলা হয়েছে যে সেখানে ব্যাপক হানাহানি মারামারি দেখা যাবে, এবং তখন আরবের যে নেতারা রয়েছেন তাদের পুত্রদের মধ্যে একটা ক্ষমতা ভাগাভাগি নিয়ে, সম্পদ ভাগাভাগি নিয়ে বেশ একটা কোন্দল দেখা দেবে। এবং তার আগে বলা রয়েছে যে একজন নেতা মারা যাবে। তো কিং সালমানের এক্সপায়ারেশন মানে কিন্তু মারাত্মকভাবে একটা অস্থিরতা বিরাজ করবে সৌদি আরবে, বিকজ অলরেডি মোহাম্মদ বিন সালমান অনেকজনকে পাশ কাটিয়ে কিন্তু নেতৃত্বে চলে এসছেন, অর্থাৎ পরবর্তী যে কিং হবেন এটার ধারাবাহিকতায় আরও অনেকেই ছিলেন। তো এরকম একটা অবস্থায় আমরা দেখতে পারি যে কয়েকটা ঘটনা ঘটতে পারে। এমন এক সময় এক নেতার কথা বলা হয়, যে নেতার কথা বলা হয় ইমাম মাহদি। তো ইমাম মাহদি মূলত আসলে কারো নাম নয়, বরং একজন গড গাইডেড একজন নেতার কথা বলা হয়। তো সেরকম একজন নেতা, এরকম পরিস্থিতিতে ওনার আবির্ভাব হবে এবং তিনি পরবর্তীতে আসলে সেই আরব ভূখণ্ডে মোটামুটি সবাইকে শান্তির পথে নিয়ে আসবে। এখানে ইরানে অ্যাটাকের মাধ্যমে অস্থিরতা, যেটা সৌদি আরব পর্যন্ত অবশ্যই ছড়িয়ে যাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে। এদিকে আমি অলরেডি দেখিয়েছি যে অনেক ভলক্যানো রয়েছে যেগুলোর যে কোনো মুহূর্তে উদ্গীরণ হয়ে যেতে পারে, অথবা এবং এই যে কোনো নিউক্লিয়ার কোনো অস্ত্রের বিপর্যয় ঘটতে পারে। তো সৌদি আরবের আসলে ভেতরকার পরিস্থিতি বেশ গরম, উত্তপ্ত, আমরা এটা ধরতে পারছি না, এবং এমন একটা পয়েন্টে চলে এসছে যেটার শুধুমাত্র জাস্ট মুখটা খুলে দেওয়া বাকি। এই মুখটা খুলে গেলেই দেখা যাবে যে সব ছড়িয়ে পড়বে। তো প্রিয় ভাই বোনেরা, আমি আজকে আপনাদেরকে যে বিষয়টা দেখালাম সেখানে খুব সহজেই দেখা যাচ্ছে যে সারা বিশ্বব্যাপী চলছে এক বিপর্যয়ের অবস্থা। জলবায়ু থেকে শুরু করে, পরিবেশ দূষণ থেকে শুরু করে, খাদ্যে ভেজাল, লাইফস্টাইলের 12টা একেবারেই নেক্সট যে আমাদের জেনারেশন একেবারে বিপদের মুখে রয়েছে। এখান থেকে আমি বরাবরই আপনাদেরকে আহ্বান করছি যে এখনই চিন্তা করুন, পরকালমুখী হন, পরকালের কথা চিন্তা করুন, ইহকালে ভালো কিছু অর্জন করা শুরু করুন, এবং একটা সার্কেলের মধ্যে থাকেন, একটা দলের মধ্যে থাকেন, যে দল আপনাকে জান্নাতে নেওয়ার জন্য সাহায্য করবে। অর্থাৎ আপনি যে সার্কেলে থাকবেন আপনি কিন্তু তেমনটাই হয়ে যাবেন। তো যাই হোক প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। তো কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা কমেন্টে জানান। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।